এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি খড়দা বিধানসভায়, এবং খড়দা বিধানসভায় প্রার্থী দেবদীপ পুরোহিত। দাদা, স্বাগত আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু দাদার একটা পরিচয় নয় যে তিনি এই বিধানসভার একজন ক্যান্ডিডেট, তিনার আরো একটা পরিচয় হচ্ছে তিনি একজন বিশিষ্ট সাংবাদিক। এবং আমার সৌভাগ্য যে আমি আপনার পাশে বসে এই আহ, নির্বাচন কেন্দ্রিক একটা আলোচনায় বুঝতে পেরেছি। তো প্রথমেই যেই এটা আপনার কাছে প্রশ্ন, যে সাংবাদিকতা সহজ না রাজনীতি? এই মানে এটা খুব জটিল একটা প্রশ্ন করলে। দেখো মানে দুটো হচ্ছে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ড, কিন্তু এটা না অনেক কনভার্জেন্স আছে। আমি অনেককে সেটা বলেছি, সাংবাদিকতার মধ্যে তুমি যেটা দেখবে, আমরা যেটাকে হিউম্যান ইন্টারেস্ট স্টোরিজ বলি, পিপল স্টোরিজ বলি, সেগুলোই কিন্তু সব থেকে ইন্টারেস্টিং, এবং সেগুলোই কিন্তু খবরের কাগজে পেজ বানে যায় বা টেলিভিশন চ্যানেলে যে স্টোরিগুলো সব থেকে বেশি ভিউজ হয় সেটা হচ্ছে পিপল স্টোরিজ। পিপল স্টোরিজ আমরা কিভাবে পাই? পিপল স্টোরিজ আমরা সেভাবেই পাই যদি আমরা মানুষের কাছে যাই। তো সাংবাদিকতা, ভালো সাংবাদিকতার ব্যাকরণসম্মত সাংবাদিকতার যদি একটা তুমি মাপকাঠি যদি তুমি ধরো, তার প্রথম হচ্ছে তুমি মানুষের কাছে যাবে, তুমি মানুষের কথা বলবে। তো সাংবাদিকতার প্রথম লেসনটা যেটা, রাজনীতিরও প্রথম লেসনটা কিন্তু সেটাই, মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে। এরপর হয়তো পথটা একটু আলাদা হয়। সাংবাদিকতার ক্ষেত্রে কি হয় যে তুমি মানুষের কাছে গেলে, মানুষের সমস্যার কথা বুঝলে, মানুষের জীবনের কথা জানলে, জানিয়ে তা নিয়ে তুমি একটা ডকুমেন্টারি বানালে, একটা তুমি ডিটেইলড একখানা স্টোরি করলে টেলিভিশন চ্যানেলের জন্য, অথবা তুমি কাগজে লিখলে। আর রাজনৈতিক ক্ষেত্রে কাজ কি, সে মানুষের কাছে গেল, মানুষের সঙ্গে কথা বললো, মানুষের সমস্যা বুঝলো, তারপর হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, রুলস, তার মাধ্যমে, একটা পলিসির মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করলো। দুটো তাই দুটো আলাদা, যদিও কিছু কিছু সিমিলারিটিস আছে, দুটো আলাদা। তুমি যদি আমায় জিজ্ঞাসা করো যে কোনটা কঠিন, আমি না এই প্রশ্নের উত্তরটা আমি সেভাবে আমার কাছে নেই এখনো। বিকজ আমি এখনো প্রাইমারিলি যে কাজটা করছি সেটা হচ্ছে বলা যেতে পারে অনেকটা সাংবাদিকের কাজই করছি, মানুষের কাছে যাচ্ছি, তাদের সমস্যাগুলো বুঝছি, তাদের জীবনে কি কি সমস্যা। সাংবাদিকের আরেকটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মানুষকে অবহিত করা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাদেরকে জানানো যে তাদের জীবনে সমূহ কি কি বিপদ আসছে। সেই কাজগুলো আমি করছি। তা আমি এখানে বিভিন্ন জায়গায় যাই, আমার নামে স্লোগান দেয় কাজের মানুষ, কাছের মানুষ। আমি ওনাদের সবাইকে বলি যে দেখুন, এখন অবধি আমি কাছের মানুষ হয়েছি, কাজের মানুষ এখনো হতে পারিনি। আপনারা আমাকে ভোট দিন। আই ওয়ান্ট টু বি দ্য ভয়েস অফ পিপল অফ খড়দা। আমি তো আপনাদের কণ্ঠ হতে চাই আহ, পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রে। আপনারা আমাকে সেই সুযোগটা দিন, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। কাজ যখন করার চেষ্টা করব, তখন আমি বোঝার চেষ্টা করব যে ওটার মধ্যে ডিগ্রি অফ ডিফিকাল্টি কতটা। এখন অবধি আমার প্রায়োরিটি হচ্ছে যে আমি একটা ইলেকটোরাল ব্যাটেলে নেমেছি, নির্বাচনী বৈতরণীটা আমাকে পাশ করতে হবে, এবং ওটাই আমার একমাত্র ফোকাস। অ্যান্ড অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি সেরকমই, আমি নিজের জন্য খুব ছোট ছোট টার্গেট সেট করি, অ্যান্ড আই এম ভেরি ফোকাসড যে আমাকে নির্বাচনটা জিততে হবে এবং খুব ভালোভাবে কনভিনসিংলি বিজেপিকে হারাতে হবে। আরেকটা প্রশ্ন আমার, যে আপনার এই কেন্দ্র থেকে শোভনদা এর আগের বিধায়ক, তো সেই জায়গা থেকে এবার আপনি টিকিট পেয়েছেন এখান থেকে, তো কোন কোন দিকগুলো বা কোন কোন বিষয়গুলো আপনার মনে হচ্ছে যে এই বিষয়গুলো আমার তুলে ধরা উচিত, বা মানুষ এখনো সেই জায়গা থেকে আনতে হবে সেই জায়গাগুলো, এবং মনে হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ হবে? দেখো মানে এখানে শোভনদা বিধায়ক ছিলেন, তার আগে অমিত মিত্র, তার আগে 2021-এ কাজল সিনহা, উনি এখান থেকে যেতেন, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার আগে কাজলদা মারা যান। তার আগে অমিত মিত্র 2011, 2016-তে উনি জিতেছেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে খড়দা একটা শহরতলির একটা জায়গা, খুবই একটা মিক্সড একটা এরিয়া। গ্রাম আছে, শহর আছে, হিন্দু আছে, মুসলিম আছে, মতুয়া আছে, বুদ্ধিস্ট আছে, কিছু গোর্খাজ আছে, বিভিন্ন সাউথ ইন্ডিয়ান কিছু লোক আছে। এটা একটা খুব সুন্দর একখানা হ্যাঁ, পুরো ভারতবর্ষই এখানে আছে, মানে প্লুরালিটি অ্যান্ড ডাইভার্সিটি, যেটা আমাদের ভারতের মানে মানে আমাদের ইজ কোর অফ ইন্ডিয়া, সেটা আমরা খড়দায় বিভিন্ন জায়গায় পাই। তো এখানে কাজ হয়েছে, অনেক রকমের কাজ হয়েছে, একদম রুরাল এরিয়ায় গেলে দেখবি কি সুন্দর সুন্দর রাস্তা তৈরি হয়েছে। আহ কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে অনেক কিছুই হয়তো হয়নি। দেখো, রিসোর্সেসের একটা কনস্ট্রেন্ট থাকে, চাইলেও সবসময় করা যায় না। এবং এমন একটা সময় যেখানে কেন্দ্র সরকার যত রকম ভাবে রাজ্য সরকারকে পীড়িত করা যায়, যত ভাবে রাজ্য সরকারকে শোষণ করা যায়, সেটা বিজেপি সরকার করেছে। তার মানে কিছু অপূর্ণ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা সময়
আহ, সময় সুযোগ মতো আমরা করব। এবং আমাদের তৃণমূলের যে স্ট্র্যাটেজি, এটা তোমাকে বুঝতে হবে যে আমরা না একটা খুব বিজ্ঞানসম্মত দল। এই যে বিজেপি মানে যে দলের নেতারা বলে যে গরুর দুধ থেকে সোনা পাওয়া যায়। প্রজ্ঞা সিং ঠাকুর বলে উনি একজন ওনাদের আছেন, যিনি ক্যান্সার যিনি যার যার ক্যান্সার গোমূত্র পানের মাধ্যমে সেরে গিয়েছিল, উনি আবার নাথুরাম গডসেরও খুব ভক্ত। যে দেশের প্রধানমন্ত্রী বলেন যে এই দুনিয়াতে প্রথম প্লাস্টিক সার্জারি হয়েছিল আমাদের প্রচন্ড আদরের প্রিয় দেবতা গণেশের সুর লাগানোর মধ্যে দিয়ে। তারা তো আর যাই হোক বিজ্ঞান মানে না, কিন্তু আমাদের প্রসেসটা অনেক বেশি সাইন্টিফিক এবং লজিক্যাল। আমরা এখানে যেটা যেটা আমাদের যেটা তৃণমূলের একটা ম্যাক্রো লেভেলে একখানা দিদির 10 প্রতিজ্ঞা আছে, তার মাধ্যমে মানুষের জীবন জীবিকা স্বাস্থ্য শিক্ষা তার পুরো একটা ব্রড একখানা গাইডলাইন ঠিক করা হয়েছে। আর আমাদের মাইক্রো লেভেলে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমরা ম্যানিফেস্টো রিলিজ করছি। আজকে এখানে খড়দায় আমার ম্যানিফেস্টো রিলিজ ছিল। তো এখানে যে জিনিসগুলো আমাদের প্রায়োরিটি বেসিসে করা দরকার সেই কথাগুলো আমি বলেছি। যেমন একটা মেয়েদের কলেজ বা কো এডুকেশন কলেজ আমাদের খুব দরকার। খড়দায় ব্লক অঞ্চলে কিছু জায়গায় পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার কিছু সমস্যা আছে, একটু লো লাইং এরিয়া আছে। তো সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের খড়দা স্টেশন রোডে ট্রাফিক কনজেশন ইজ এ প্রবলেম, সেটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কি করে সলভ করব। আমাদের একটা ফেরি ঘাট আছে, খড়দা থেকে রিষড়া যাওয়া যায়, তার সেটা প্রচুর মানুষ ব্যবহার করেন, সেখানে কিছু সমস্যা আছে, সেগুলো করব। তো আমরা মানুষের সঙ্গে কথা বলে আমরা ওই মান কি বাত টাইপের জিনিসপত্র করি না মোদিজির মতো, যে ওনার যা ইচ্ছা উনি সেটা বলে যাবেন। আমরা যেটা করি, আমরা একটা টু ওয়ে কমিউনিকেশন করি, মানুষের কাছ থেকে ফিডব্যাক নেই, এখানকার শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলেছি, তার মাধ্যমে একখানা ডিটেল ম্যানিফেস্টো তৈরি করেছি। সেগুলো এবং তার বাইরেরও অনেক কাজ আমরা আগামী 5 বছরে করার চেষ্টা করব। দুটো বিষয় নিয়ে বিরোধীরা সবসময় তৃণমূলকে ঘিরে ধরে, যেটা হচ্ছে একটা শিল্প আর দ্বিতীয় হচ্ছে চাকরি। এই দুটো বিষয়ের ওপর কি খড়দার মানুষের জন্য কিছু ভাবছেন বা? এই প্রশ্নটা না, এই প্রশ্নটা করার তুমি যেটা করলে সেটা নিয়ে আমার আমার উত্তরটা একটু লম্বা হতে পারে। এটা হচ্ছে যে শিল্প এবং চাকরি নিয়ে বিরোধীদের না কোনো কথা বলার কোনো রাইট নেই, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে বিজেপির রাজনীতিতে ধর্ম ব্যবহার যেরকম, তেমনি ওরা আরেকটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে ফলস ন্যারেটিভ। তোমরা সবাই গোয়েবেলস এর কথা জানো, মিথ্যে কথা বলে 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 সেটাকে ন্যারেটিভ হিসেবে তৈরি করা। কিন্তু তুমি যদি পশ্চিমবঙ্গের গত 15 বছরের তুমি কোর্সটা তুমি যদি দেখো, কয়েকটা জিনিসের কথা কেউ বলে না। সেটা হচ্ছে যে তুমি ধরো প্রথম পাওয়ার সেক্টর দেখো, পাওয়ার সেক্টরে আমাদের রাজ্যে গত কয়েক বছরে যা ইনভেস্টমেন্টস হয়েছে, ইভেন কয়েকদিন আগেও জেএসডব্লিউ দুটো বড় বড় পাওয়ার প্লান্টের কথা বলেছে, এবং এবং প্রত্যেকটা মানে 1600 মেগাওয়াটের, 16,000 32,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, ওগুলো কিন্তু হচ্ছে। আমাদের এখানে দেউচা পাঁচামি, উইচ ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট মানে তোমার কোল মাইন, হ্যাঁ, এবং তাতে প্রায় 1 লাখ লোকের ওপর চাকরির সংস্থান হতে চলেছে, ওখানে কাজ শুরু হয়ে গেছে। তারপর হচ্ছে তুমি কলকাতা শহরে বাড়ি ফেরার পথেই বাইপাস দিয়ে একটু একটু ঘোরাফেরা করা শুরু করো, তুমি দেখবে যে চারধারে শুধু 5 তারা হোটেল মানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। একটা রাজ্য, সেখানে শিল্প নেই, সেখানে চাকরি নেই। আর যারা হোটেল ব্যবসায় যারা পয়সা লাগায় না, তারা পয়সা লাগানোর আগে তারা সব রকম রিসার্চ করে অ্যানালিসিস করে কিন্তু তারা পথে নামে, যে এই একের পর এক এই যে 5 স্টার হোটেলস আসছে, তার মানে মানুষের কাছে সেই ক্ষমতা আছে। এখানে অবশ্যই শিল্প যদি না হয়, চাকরি যদি না হয়, তুমি রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, সেক্টর 5-এ যাও, প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ, ইয়াং ছেলেমেয়েরা, ভারতবর্ষের আইটি সেক্টরের কোন কোম্পানি এখানে নেই তুমি বলো? তারা ভালো ভালো চাকরি করে ওইখানে। কত শপিং মল, কত ভালো ভালো হাউজিং কমপ্লেক্স তৈরি হয়েছে। এগুলো তো ওপরের দিকের কথা। এইবার তুমি আসো হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, যেটা হচ্ছে জার্মানির মতো একটা দেশ, তারা ইন্ডাস্ট্রিতে এত প্রোগ্রেস করলো, তার মেইন কারণ হচ্ছে জার্মানিতে কিন্তু লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং এর থেকেও ওদের গ্রোথের কারণ হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। সারা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য আমরা যদি দেখি, সেটা হচ্ছে সারা দেশে যত এমএসএমই আছে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, তার মধ্যে 16, 17, 18% পশ্চিমবঙ্গে, এবং তাদের মধ্যে 35-36% মালিক হচ্ছে মহিলারা। এবং সেই যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস প্রচন্ডভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে। এখন সমস্যাটা হচ্ছে এইবার আমরা বিজেপি ট্র্যাক রেকর্ডটা দেখি। বিজেপি আমলে
আমাদের দেশে বেকারত্বর হার যেভাবে বেড়েছে, 2019 সালে বিজনেস স্ট্যান্ডার্ডে একটা রিপোর্ট বেরিয়েছিল, যাতে বলা হয়েছিল গত 45 বছরে ভারতবর্ষে বেকারত্বের হার সব থেকে বেশি হয়েছে বিজেপির আমলে। সেই রিপোর্ট ওরা চেপে দিয়েছে। ওরা যাবতীয় ডেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তুমি জানো আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডেটা ওরা এখন অ্যাকসেপ্ট করে না, এরা ডেটা ফাজ করে। হ্যাঁ, এবং বিভিন্ন ওই কনজামশন সার্ভে, গ্রাম, এই অঞ্চলে তোমাকে আরেকটা তথ্য দিই। 2025 সালের একটা রিপোর্ট আমি দেখছিলাম, তাতে আছে যে পশ্চিমবঙ্গে রুরাল হাউস হোল্ডের কনজামশন এক্সপেন্ডিচার, মানুষ কত টাকা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় খরচা করছে, সেটা কিন্তু মানে অ্যারাউন্ড 76% মানুষ বলছেন যে আমরা বেশি খরচা করছি। এবং তারা সেটাকে লিঙ্ক করছেন হচ্ছে যে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওনারা যে টাকা পান তার জন্য ওনারা বেশি খরচা করতে পারেন। দেখো, সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে মানুষের জীবনটা, মানুষের জীবিকার সমাধান করা এবং জীবনের বিভিন্ন সমস্যার সুরাহা করা। মমতা ব্যানার্জির যে বিভিন্ন যে জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো আছে, যার মাধ্যমে গরিব মানুষের হাতে টাকা যায়, সেটা কি ক্রিয়েট করে যেন ইকোনমিক্সে সেটাকে বলে পারচেজিং পাওয়ার ক্রিয়েট করে। একজন খুব বিখ্যাত ইকোনমিস্ট ছিলেন জন মেনিয়ার্ড কেইনস। কেইনসের একটা খুব ভালো বক্তব্য ছিল যে ইউ হ্যাভ টু ক্রিয়েট ডিমান্ড। 1930 সালে তোমার গ্লোবালে যখন একটা ডিপ্রেশন হয়, প্রচন্ড বড় ডিপ্রেশন হয়, তারপরে আমেরিকান অর্থনীতিকে ওটার থেকে বের করে আনার জন্য ওনার প্রেসক্রিপশন ছিল হচ্ছে ডিগ দ্য হোল অ্যান্ড ফিল ইট। মানুষের হাতে টাকা দাও, মানুষ টাকা দিয়ে গিয়ে জিনিসপত্র কিনবে, ক্রয় ক্ষমতা বাড়বে, ডিমান্ড বাড়বে এবং গ্রোথটা বাড়বে। এবং পশ্চিমবঙ্গে ঠিক সেটাই হচ্ছে। রুরাল এরিয়ায়, গ্রামীণ অর্থনীতিতে দিদির জনকল্যাণমুখী প্রকল্পর একটা মারাত্মক প্রভাব আছে এবং সেই কারণে মানুষের হাতে টাকা আছে। আমার ডাক্তার বন্ধুরা বলেছে, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বিভিন্ন প্রত্যন্ত জায়গায় যাও, মহিলারা যারা আহ, আহ, ডাক্তার দেখাতো না কোনো শরীর খারাপ হলে, তারা যে দিদির লক্ষ্মীর ভান্ডার যে টাকা পায় তার মাধ্যমে তারা কিন্তু ডাক্তারদের কাছে যায়। আমাকে আমার ডাক্তার বন্ধুরা বলেছে যে লোকে কিন্তু মেডিকেল অ্যাওয়ারনেস বেড়েছে, লোকে ডাক্তারের কাছে আসে। তো এই এই যে পুরো মানে ডেভেলপমেন্টের বিভিন্ন প্যারামিটার্স আছে, জবস আছে, অ্যাক্সেস টু হেলথ কেয়ার আছে, এডুকেশন আছে, সব দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গে, এটাকে বলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিসেস, পশ্চিমবঙ্গের কিন্তু অবস্থা, এরা একটা মিথ্যে কথা ন্যারেটিভের মাধ্যমে বলে যে খুব খারাপ, সেটা হচ্ছে ভ্রান্ত, ওটা হচ্ছে ন্যারেটিভ, ওটা মিথ্যে। মমতা ব্যানার্জি একজন বাড়ির কর্ত্রী হিসেবে আমাদের সবাইকে আগলে রেখে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অপরদিকে এই নির্বাচনের যে সবচাইতে বড় ইস্যু সেটা হচ্ছে এসআইআর আমরা দেখলাম কিভাবে মানুষ হেনস্থা হলো, কত মানুষ মারা গেল, কত মানুষ ভোট ভোটাধিকার চলে গেল। এবার বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে হিন্দুরা অনুপ্রবেশকারী না, তারা তো থেকে যাবে, কিন্তু মুসলিমদেরকে আমরা বের করে দেবো। সুকান্ত মজুমদার এই বক্তব্য দিচ্ছেন। সেই জায়গা থেকে খড়দার মানুষ আপনার জনসংযোগ করছেন, সেখান থেকে এসআইআর নিয়ে কতটা আহ তারা ভুক্তভোগী? প্রচন্ড। যে কোনো জায়গায় গেলে, আমি সেদিন বিলকান্দা দুইতে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ থাকেন, সেখানে রাত্রেবেলা গেছি, 3 জন বয়স্কা মহিলা, তারা আমার হাত ধরে প্রায় কাঁদছে। বলছে, বাবু আমি কি করব, এই বুড়া বয়সে আমার কেউ নাই, আমাকে সবাই বলে আমারে বাংলাদেশ পাঠায় দেবে। উনি এইভাবে বাঙাল ভাষায় কথা বলতে বলতে বলছেন, হাউ হাউ করে কাঁদছেন। এতবার ভোট দিয়েছে। যে এই যে মানুষকে যে কষ্ট দেওয়া, যে হ্যারাস করা, আরে এখন সুকান্ত মজুমদার, ওরা ওই সিএ 2019 থেকে বাজারে সিএ 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 নাগরিকত্ব দেবে, কজনকে নাগরিকত্ব দিয়েছে? এসআইআর এর প্রসেসের সময় মতুয়া সম্প্রদায়ের কাছে গিয়ে নির্লজ্জের মতো টাকা নিয়েছে, টাকা নিয়ে বলেছে সার্টিফিকেট দেবে, ভোটার লিস্টের নাম তুলে দেবে, সেটা করেনি। এখন ওটা দেখেছে যে প্রচুর মানুষ, হিন্দু মানুষের নাম কাটা গেছে, ওরা আরেকবার গিয়ে মিথ্যে কথা বলছে। ওদের সবই মিথ্যে, ভাওতা এবং প্রতিশ্রুতি। এটা এইভাবে করা যায় না। ওরা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ সেটা বুঝে গেছে। একেবারে শেষ প্রশ্ন, খড়দার মানুষকে কি বলবেন? এবং আর তার সঙ্গে আরেকটু আমি জুড়ে দিলাম নিজের তরফ থেকে, আমাদের মতো আহ নতুন সাংবাদিক তাদেরকে কি পরামর্শ দেবেন? সাংবাদিকদের আমি একটা জিনিস বলতে পারি, এটা হচ্ছে সাংবাদিকদের জন্য এটা হচ্ছে একটা খুব ডিফিকাল্ট টাইম। বিকজ ওভারঅল সারা দুনিয়ায় মিডিয়া ইন্ডাস্ট্রি ইজ গোয়িং থ্রু এ ভেরি ব্যাড ফেজ। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে ভারতবর্ষে মিডিয়ার অবস্থা আরো খারাপ। তার কারণ কি? ভারতের অর্থনীতি খারাপ। যেহেতু ভারতের অর্থনীতি খারাপ, সেহেতু মেইন স্ট্রিম মিডিয়াতে একটা রেভিনিউ এর একটা মেজর পার্ট আসে বিজ্ঞাপনের মাধ্যমে। তো কোম্পানির গুলোর অবস্থা যেহেতু খারাপ, তাই ওদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ, ওরা যে বাজেট সেটা কমে গেছে। তারপরে বিজ্ঞাপন বেশি কে দেয়? তুমি জানো, গত 3 বছরে নরেন্দ্র মোদী সরকার $1 বিলিয়ন
এটা ওরা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে ভারতের মিডিয়ার জন্য খরচ করেছে। যে মুহূর্তে মোদিজির সরকার তোমার খবরের কাগজ আর মেন স্ট্রিম মিডিয়াকে ওরা এত বিজ্ঞাপন দিচ্ছে, তার ফলে ওরা কন্ট্রোল করছে। প্লাস হচ্ছে ভারতের মিডিয়া আরেকটা সমস্যা হয়েছে, দু তিনটে বড় ব্যবসায়ী গোষ্ঠীর হাতে যাবতীয় মিডিয়া চলে গেছে, এবং এই ব্যবসায়ী গোষ্ঠীগুলো বিভিন্নভাবে ওদের একটাই কাজ, ওরা মোদিজির ভজনা এবং মোদিজির পুজো করা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। তো এগুলোকে ওরা ইউজ করে মোদিজির ফেভারে একখানা ন্যারেটিভ ওরা ক্রিয়েট করার চেষ্টা করছে। এরকম জামানায় সাংবাদিকদের অবস্থা খুব খারাপ। মানে মিডিয়া ইন্ডাস্ট্রির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রচন্ড প্রবলেম সৃষ্টি হয়েছে। কিন্তু এর মধ্যেও অনেক ডিফারেন্ট এক্সাম্পলস আছে। রবিশ কুমারের মতো ইউটিউবার্স আছে, আমার বন্ধু রবিশ, অজিত অঞ্জুম আছে, আবিশার শর্মা আছে, এরকম অনেকে আছে, তোমরা আছো। ইউ গাইজ আর মাই হোপ যে তোমরা নিজেদের মধ্যে একটা খুব সুন্দরভাবে তোমরা কোলাবোরেট করে তোমরা কাজ করছো, তোমরা সত্যি। অ্যান্ড ফাইনালি কি জানো তো, এটা আমি তোমায় বলি, এটা তোমরা মনে রেখো, সেটা হচ্ছে যে ট্রুথ মাস্ট প্রিভেল। জার্নালিজম শুড বি জার্নালিজম অফ কারেজ, এবং সত্যি কথাটা বলতে হবে, মানুষের কথাটা বলতে হবে। দেখো, আমি তোমায় জ্ঞান দেওয়ার জন্য ইন্টারভিউতে বসিনি, কিন্তু যেহেতু তুমি আমায় বললে, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি যেটা উপলব্ধি করেছি, ট্রুথ অলওয়েজ প্রিভেলস। এই বিজেপির মিথ্যা ওদের যে বেলুন, ফুস হয়ে যাবে। খর্দার মানুষকে কি বলবেন শেষে? খড়দার মানুষকে বলবো যে দেখুন, 294টি কেন্দ্রে আমাদের প্রার্থী দিদি। ভাগ্যচক্রে আমি প্রার্থী হয়ে গেছি, XYZ যে কেউ প্রার্থী হতে পারতো। আপনারা 29 তারিখে গিয়ে তৃণমূলকেই ভোটটা দেবেন, দিদির মুখটা মনে রাখবেন, আমি নিমিত্ত মাত্র।